চাপে মোদি সরকার হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। এবং সর্বশেষ জানাবো, আদালত চলতো আনিসুল হকের চেম্বারের হুকুমে, তাদের পছন্দ না হলে হাইকোর্টও রায় পরিবর্তন করত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাপে মোদি সরকার, হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। জুলাই আগস্ট বিপ্লবের সময় ঘটে যাওয়া নৃশংস দমন পীড়ন, গুম ও হত্যার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। টেলিভিশনের স্ক্রিনে ভেসে ওঠে সেই নাম, শেখ হাসিনা। এজলাস কক্ষে নেমে আসে নিস্তব্ধতা, সময় যেন থেমে যায়। জুলাই ও আগস্টের অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারিক কার্যক্রম চলছিল। এবার তা পৌঁছেছে গুরুত্বপূর্ণ এক মোড়ে, গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে নেই, তিনি অবস্থান করছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এখন প্রশ্ন, বাংলাদেশের অনুরোধে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? 2013 সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি যদি এক দেশ থেকে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায়, তবে নির্দিষ্ট শর্তে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব। চুক্তির 6 নম্বর ধারা অনুযায়ী 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত বা কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে তাকে ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। সেই হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারত তাকে ফিরিয়ে দিতে আইনগত বাধ্য। কিন্তু এখানে আসে জটিলতা। চুক্তির 9 নম্বর ধারা অনুযায়ী যদি অপরাধটি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত হয় বা অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ে থাকেন, তাহলে প্রত্যর্পণ বাধ্যতামূলক নয়। শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতীয় রাজনৈতিক আশ্রয়ের মধ্যেই পড়ছে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত করছে। 5 আগস্ট ঢাকায় ছাত্র ও সাধারণ জনতার দুর্বার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তখনই ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তিনি দিল্লিতে প্রবেশ করেন বলে ঢাকার কূটনৈতিক মহলে দাবি করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে নিরপেক্ষ সূত্র বলছে দিল্লি এখনও পরিস্থিতি মূল্যায়ন করছে এবং সময় নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা মোদি প্রশাসনের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র। সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক ভারসাম্য, চীন বিরোধী কৌশল, সব ক্ষেত্রেই শেখ হাসিনা ভারতের পাশে ছিলেন। তাই প্রশ্ন উঠছে, ভারত কি এতদিনের সেই ঘনিষ্ঠ মিত্রকে ফিরিয়ে দেবে, নাকি রাজনৈতিক হিসাব নিকাশে বিষয়টি ঝুলিয়ে রাখবে? ভারতীয় আইন বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকারের হাতে কিছু আইনি ছাড়পত্র আছে, যার ভিত্তিতে তারা চাইলে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করতে পারে। এমনকি অনির্দিষ্টকালও অপেক্ষার তালিকায় রাখতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ। ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করেছে। তবে বাস্তবতা হলো, ভারতের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া প্রক্রিয়া কার্যকর হওয়ার সুযোগ নেই। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি নতুন আলোচনা ঘুরপাক খাচ্ছে। তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে পারেন শেখ হাসিনা। যুক্তরাজ্য, কানাডা কিংবা সংযুক্ত আরব আমিরাত হতে পারে তার সম্ভাব্য গন্তব্য। যদি এমনটি হয়, ভারতও সরাসরি প্রত্যর্পণের দায় এড়িয়ে যেতে পারবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতকে বিশ্বাস করতে পারছে? আর ভারত, তারা কি বন্ধুত্বের স্মৃতি ধরে রাখবে, নাকি মেনে চলবে আইনি ও নৈতিক চুক্তির বাধ্যবাধকতা? আদালত চলতো আনিসুল হকের চেম্বারের হুকুমে, তাদের পছন্দ না হলে হাইকোর্টও রায় পরিবর্তন করত। ফ্যাসিবাদী সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও তার চেম্বারের জুনিয়রদের দাপট ছিল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত। তাদের পছন্দ না হলে হাইকোর্টও রায় পরিবর্তন করত। এই ক্ষেত্রে আইনের কোনো তোয়াক্কাই ছিল না। আনিসুল হকের চেম্বারের চাহিদা বলে কথা, তাদের চাওয়াটাই ছিল আইন। আনিসুল হক ও তার চেম্বারের জুনিয়ররা যেভাবে চাইতেন, বিচার বিভাগের প্রতিটি স্তরে রায় আসত তাদের মতো করেই। ব্যতিক্রম হলে রায় ফিরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে খোদ হাইকোর্ট বিভাগে। বাংলার বিখ্যাত প্রবাদ ছিল, হাকিম নড়বে তবুও হুকুম নড়বে না। এই প্রবাদকে হার মানিয়ে আনিসুল হকের জুনিয়রদের দাপট ও ফাঁসিবাদ অনুগত বিচারকরা শুধু কি প্রবাদ বাক্যকে হার মানিয়েছে তারা? সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির 369 ধারা লঙ্ঘন করে অন্তর্বর্তী আদেশ পরিবর্তন করা হয়েছে। অনুগত বিচারকরা নিজেদের পদ পদবীর অপব্যবহার করেছেন ফাঁসিবাদের আইনমন্ত্রীকে খুশি রাখতে। এই কর্মের মাধ্যমে আনিসুল হকের জুনিয়ররা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সাবেক আইনমন্ত্রীর ক্যাশিয়ার হিসেবে কাজ করেন
তৌফিকা করিম। জেলা আদালতের অনুগত বিচারকরা হয়েছেন নানাভাবে পুরস্কৃত। কেউ ঢাকায় পোস্টিং ধরে রেখেছেন, কেউ পদোন্নতি পেয়েছেন, হাইকোর্ট বিভাগে নিয়োগ পেয়েছেন। তাদের দাপটের নমুনা দেখতে আমার দেশ এর অনুসন্ধানে প্রাপ্ত একটি মামলার কোস্ট স্টাডি পাঠকের জন্য উপস্থাপন করা হলো। এতে দেখা যায় ম্যাজিস্ট্রেট কোর্ট নজিরবিহীনভাবে জামিন দেয় মোটা দাগে মানি লন্ডারিং মামলার আসামিদের। এর আগে এ ধরনের মামলায় সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিনের ঘটনা অতীতে খুব একটা ঘটেনি। ম্যাজিস্ট্রেট কোর্টের এখতিয়ারের বাইরে ছিল এই জামিন। এই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আপিল করেছিলেন প্রতিপক্ষ। এখানেও আনিসুল হকের চেম্বারের দাপট। রিভিশন আপিল খারিজ করে ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশ বহাল রাখা হয়। পরবর্তী সময়ে প্রতিকার চাইতে হাইকোর্ট বিভাগে আসেন প্রতিপক্ষ, কিন্তু হাইকোর্ট বিভাগে ঘটে মজার খেলা। যা ঘটেছে হাইকোর্টে, ম্যাজিস্ট্রেটের এখতিয়ার বহির্ভূত নজিরবিহীন জামিনের আদেশ দেখে বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ। শুধু বিস্ময় প্রকাশ বললে তো কম বলা হবে, কেন এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয় হাইকোর্ট থেকে। বলা হয় ওই ম্যাজিস্ট্রেটকে সশরীরে এসে হাজির হয়ে এই কারণ দর্শাতে হবে। একই সঙ্গে জামিন দেওয়া আসামিকে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়। এজন্য 2 সপ্তাহের সময় দেওয়া হয়। পরদিন জাতীয় আওয়ামী পত্রিকাগুলোতেও ফলাও করে এই ঘটনার শিরোনাম করা হয়েছিল। হাইকোর্টের এই আদেশ দেখে প্রতিপক্ষ তখন মনে করেছিল এবার হয়তো বিচার পাবেন। হাইকোর্টের এই আদেশ অনুযায়ী এখতিয়ার বহির্ভূত জামিন দেওয়ায় ম্যাজিস্ট্রেটের শাস্তি হবে। আসামিরা আত্মসমর্পণ করে আবার কারাগারে যাবেন, এটাই ছিল হাইকোর্ট বিভাগের নির্দেশনা। কিন্তু সেই আদেশ টেকেনি। হাকিমরা নিজের চেয়ার ধরে রাখতে হুকুম পরিবর্তন করেছেন। খোদ হাইকোর্টের সেই বেঞ্চ আদেশ পরিবর্তন করে মাত্র 12 দিনের মাথায়। পরিবর্তিত আদেশ আসে আইনমন্ত্রীর জুনিয়রদের চাহিদা অনুযায়ী। মামলাটির নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় ঘটনাটি ছিল 18,97,425 টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ। খোদ সিআইডি অনুসন্ধান করে এই মামলাটি দায়ের করেছিল। ঢাকার সিএমএম আদালতের জিআর মামলা নং 39 থেকে এই ঘটনার উৎপত্তি। 1 নং ও 2 নং আসামি গ্রেপ্তার হওয়ার 10 দিনের মাথায় জামিন মঞ্জুর করেন ঢাকার সিএমএম কোর্ট ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার। তখন ঢাকার সিএমএম ছিলেন জুলফিকার হায়াত। পুরস্কার হিসেবে কিছুদিনের মধ্যেই আমেরিকা সফরের সুযোগ পান তিনি। ঢাকায় পুনরায় পোস্টিংও পান এই জুলফিকার হায়াতি। বর্তমান শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানকে সরকারের ফরমায়েশি রায়ে কারাদণ্ড দিয়েছিলেন। সিএমএম আদালতের রায়ের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল করেন প্রতিপক্ষ। দায়রা জজ আদালতে ক্রিমিনাল মিস কেস নং 6012/2021। তখন মহানগর দায়রা জজ ছিলেন ইমরুল কায়েস। তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ বহাল রাখেন, অর্থাৎ এখতিয়ার বহির্ভূত জামিন বহাল রাখেন মহানগর দায়রা জজ ইমরুল কায়েস। পুরস্কার হিসেবে কিছুদিনের মধ্যেই তাকে পদোন্নতি দিয়ে নেওয়া হয় হাইকোর্ট বিভাগে। ম্যাজিস্ট্রেট কোর্ট ও মহানগর দায়রা জজ আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন আনিসুল হকের চেম্বারের জুনিয়র অ্যাডভোকেট বাহার ও আওয়ামী ক্যাডার হিসেবে খ্যাত নজিবুল্লাহ হিরো। মামলাটির মূল তদবিরকারী ছিলেন আনিসুল হকের অতি ঘনিষ্ঠ হিসেবে সর্বমহলে পরিচিত তার চেম্বারের জুনিয়র অ্যাডভোকেট ফৌজিয়া করিম। 5 আগস্ট বিপ্লবের পর ফৌজিয়া করিম দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমান। যেভাবে পরিবর্তন হয় হাইকোর্টের আদেশ, দায়রা জজ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল রিভিশন মামলা নং 2330/2021 দায়ের করেন প্রতিপক্ষ। মামলার নথিপত্র দেখে হাইকোর্ট বিভাগের বিচারক নজরুল ইসলাম তালুকদার ও বিচারক AKM জহিরুল হক বিস্ময় প্রকাশ করেন। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট সত্যব্রতকে হাইকোর্টে হাজির হয়ে কারণ দর্শানোর রুল জারি করা হয়। আসামিদ্বয়কে 2 সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে কারাগারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় একই আদেশে। এই নির্দেশনার পরপরই তৎপর হয়ে ওঠে ফৌজিয়া করিমের নেতৃত্বে আনিসুল হকের চেম্বারের সিন্ডিকেট। তারা হাইকোর্ট বিভাগের আদেশ ও নির্দেশনা রিকলের জন্য আবেদন করেন। 2021 সালের 22 নভেম্বর আদেশ ও নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। আনিসুল হকের চেম্বারের সিন্ডিকেটের তৎপরতায় 2021 সালের 5 ডিসেম্বর রিকল আবেদনের শুনানি করে রায় পরিবর্তন করে দেন একই বেঞ্চের বিচারকদ্বয়। যদিও ফৌজদারি দণ্ডবিধির সেকশন
369 স্পষ্ট করেই উল্লেখ রয়েছে, আদালতে আদেশ হয়ে যাওয়ার পর ক্লরিক্যাল ভুল ছাড়া মূল নির্দেশনা বা রায়ে পরিবর্তন করা যাবে না। একাধিক মামলার রায়ে কেস ল এ বিচারকরা পরিবর্তনের এখতিয়ারের বিষয়ে ব্যাখ্যাও করেছেন। এতে স্পষ্ট করেই বলা হয়েছে, ক্লারিক্যাল ভুল ছাড়া মূল আদেশে পরিবর্তনের সুযোগ নেই। আইন ও হাইকোর্ট বিভাগের কেস ল রেফারেন্স অনুযায়ী রিকল আবেদনের পরিবর্তে ক্লারিক্যাল ভুল সংশোধন করা গেলেও মূল রায় বা আদেশে পরিবর্তনের সুযোগ নেই। অথচ এই মামলায় মূল আদেশ পরিবর্তন করা হয়েছে রিকল আবেদনের মঞ্জুর করে। আমছালা দুটোই হারিয়েছে আপিল বিভাগ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।